কাজী সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো, এই 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 রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যেই ইউনিটি, সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো, আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মজলুম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায়, তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি। আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যাইতাম। আমার বন্ধু নূর, তাহলে সে হয়ে যাইতাম। ওগুলা হলো পচা মাল। এই পচা মালদের সাথে আমরা আর বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবো। আমরা 2 জন হই, 2 জন শুরু করব, 3 জন হয় শুরু করব, সমস্যা নেই, আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক। আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতে সত্যের পক্ষের যারা লোক, তাদের নিয়ে হবে। আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই। মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। যিনি পত্রিকার একসময় হেডলাইন দিয়েছিলেন ফেসিবাদের পতধ্বনি, সেই ফেসিবাদের যে পতনধ্বনি উনি বলেছিলেন, তারপরে কিন্তু আমরা ফেসিবাদী পতনধ্বনির যে মুখোশ রানী শেখ হাসিনাকে সরাইতে সক্ষম হয়েছিলাম, কিন্তু যে সিস্টেম, সেটাকে আমরা এখনো পরিবর্তন করতে পারি নাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন যিনি আয়নাগর থেকে ফিরে এসেছেন, যার স্টোরি বা গল্পটা যে কোনো আমরা ছোটবেলায় যে গোয়েন্দা সিরিজগুলো পড়তাম সেগুলোকে হার মানায়। আজকে এখানে উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের আহত ভাইরা, যাদের অঙ্গের বিনিময়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন ওনারা দেখেছিলেন। আজকে এখানে উপস্থিত আছেন শহীদ, ওনাদের রত্নগর্ভা মা, কারো বোন, যাদের কাছে আমরা এখনো অপরাধী, যাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের সন্তান, কারো স্বামী, কারো ভাই যারা চলে গিয়েছে, শহীদ হয়েছে, যারা খুনিরা আছে, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। প্রিয় মা, আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমরা আপনার সন্তানের যারা খুন করেছে, প্রিয় বোন যারা আপনার ভাইকে খুন করেছে, আমরা এখনো রাজপথে আছি, আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছি। ভবিষ্যতে আমরা এর জন্য কাজ করে যাব। কোনো রাজনৈতিক পদ, কোনো টাকা বা যে কোনো স্বার্থ আমাদেরকে কখনো ক্রয় করতে পারবে না। সেই প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি। দোয়া করবেন যাতে এই পথে আমরা থাকতে পারি। এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা। অসংখ্য মিডিয়ার ভাইকে সেই সময়ে খুনি হাসিনা নির্যাতন করেছিল, গ্রেপ্তার করেছিল। আমরা সেই সময়কার মিডিয়াতে দেখেছিলাম যে পুলিশ তাদেরকে মারছে, ক্যামেরাগুলা রক্তাক্ত, মোবাইল রক্তাক্ত, সাংবাদিকদের কলাম রক্তাক্ত। সেই সময় স্মৃতিগুলো আমরা ভুলে যাইনি। আমরা সেই বীর সাংবাদিক যারা রয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা রাজপথে সেই ছোট্ট জীবনের ভাষণা, বাংলাদেশের সত্যের কলম ধরা, সত্যকে প্রকাশ করার বাসনা নিয়ে যারা সাংবাদিক জগতে এসেছেন, সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। সেই দোয়া থেকে আমি আমার কয়েকটা ছোট কথা বলবো। আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন নবগঠিত আমাদের যে ইঞ্জিনিয়ার্স যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করেছি, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য। আমি আজকে 2-1টি কথা বলবো। প্রথমত, বাংলাদেশের বর্তমান যে সংকটের জায়গাটা কয়েকটা জায়গায়। একটা হলো ধর্ম থাকলে হলো ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দল যেগুলো, সেগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল। ক্ষমতা ভিত্তিক যে দলগুলো রয়েছে, সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল। তো বাংলাদেশে এই যে সংকটটা রয়ে গিয়েছে,
যদি কোনো ভালো মানুষ হয় তাহলে রাজনৈতিক ভালো জায়গায় সে যেতে পারে না, ডিসিশন মেকিং প্রসেসে যেতে পারে না। আর যদি কেউ খারাপ মানুষ হয় তার থেকে আমরা ভালো কোনো ডিসিশন আশা করতে পারি না। এই যে একটা জগাখিচুড়ি বাংলাদেশের অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক যে সংস্কৃতি সেটার পরিবর্তন ঘটাতে হবে। আমি গত 10 দিন পদযাত্রায় ছিলাম। যারা স্থানীয় লোকজন তারা খুব বিপদে আছে। কারো ভালো একটা স্কুল নেই। স্কুলগুলোতে গিয়েছি, যারা শিক্ষক 10টার শিক্ষক 12টায় আসে, 12টার শিক্ষক 4টায় আসে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছিলাম সবচেয়ে ভালো মানুষটাকে দেওয়া হবে, ওই এলাকার নাম্বার 1 ক্রিমিনালকে হলে স্কুল কমিটির সভাপতি বানানো হয়েছে। মসজিদ কমিটির সাথে বসেছি, সবচেয়ে আলেম যাকে মসজিদ কমিটির সভাপতি বানানোর কথা সেখানে বসানো হয়েছে নাম্বার 1 ক্রিমিনাল, যে ওই এলাকার বাড়ির মহল্লা, তাকে মসজিদ কমিটির সভাপতি। কারণ তার কাছে পাওয়ার আছে এবং সে বলছে আমি মসজিদ কমিটির সভাপতি হব। আমরা মন্দিরেও গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। বাজার কমিটিতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। তারপরে হলো আমরা উপজেলা প্রশাসনের সেখানে গিয়েছি। স্বাস্থ্য যে কমপ্লেক্সটা আছে সেখানে সরকারি ঔষধের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু সরকারি ঔষধ নাই। নার্স থাকলে ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে নার্স থাকে না। যেই টাকাগুলা দেওয়া হয় সেই টাকাগুলা ওইখানের যিনি আছেন তারা সুন্দর মতো ভাগবটোয়ারা করে নিয়ে যান। এলাকাবাসী যখন দেখেন যে কোথাও গিয়ে হলো জায়গা পায় না, তারা খুব অধীর আগ্রহে থাকেন হলো এমপি সাহেবের জন্য। এমপি সাহেব হলো নির্বাচনের আগে যে সিমটা ব্যবহার করেছেন ওইটা আলহামদুলিল্লাহ আস্তে করে বন্ধ করে দিয়ে ঢাকায় তাদেরকে পার্লামেন্টের আশেপাশে মানে কিছু ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওইখানে হলো মোবাইলটা বন্ধ করে একদম বৃষ্টিতে তারা ঘুম দেয়। তো আমি কয়েকজন এমপিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি এলাকায় যান না কেন? কারো যদি খুব ছোটখাটো অসুস্থ হয়, জ্বরও হয়, তাহলে সে এমপি সাহেবকে খুঁজে। এলাকার মানুষের ভয়ে আমি আর এলাকা যাওয়ার সাহস পাই না। এমপিরা হলো ঢাকায় পালায়া থাকে। তারপরে এলাকার মানুষের জিজ্ঞেস করলাম যে এটা তো এমপির কাজ না, এটা হলো একটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। বললো যে উপজেলা চেয়ারম্যান নাই। আমি বললাম কই গেছে? বললো যে আওয়ামী লীগের আমলে পালায়া গেছে। বললো চেয়ারম্যান কই? বললো চেয়ারম্যানও নাই। মেম্বার কই? কিছু কিছু মেম্বার আছে, এদেরকে হলো রাতে টর্চ মারলে পাওয়া যায়, দিনের বেলায় তো এদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাকি আছে আমাদের এমপি সাহেব। এখন আমরা সবাই মিলে এমপি সাহেবকে ধরতে হবে। এমপি সাহেব বলে আমার হলো আইন বানানোর কথা, এই ছোটখাটো কাজ তো আমার করার কথা না। কি আতিক ভাই, আপনারা এই ধরনের বিপদে পড়েন? ভালোই পড়েন।